প্রিয় দর্শক সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের দেশের কথা দেখবার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব কে এম আবু তাহের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি চেয়ারম্যান, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আলোচনা করবার জন্য বাংলাদেশ রিপাবলিকানস পার্টির চেয়ারম্যান জনাব কে এম আবু হানিফ হৃদয়। আমি সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে আহ, আমরা দেখেছি আজকে সারাদিনে একটি বিষয়কে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ন্যাশনাল জাতীয় নাগরিক পার্টি যেটি রয়েছে এনসিপি, সেই দলের পক্ষ থেকে গোপালগঞ্জ পদযাত্রার কর্মসূচি ছিল তাদের। তারা জেলা ভিত্তিক জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় তাদের সমাবেশের জন্য প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলায় ভ্রমণ করছে। তারই ধারাবাহিকতায় আজকে গোপালগঞ্জ কর্মসূচি ছিল এবং সেখানে একটি স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে বেশ কিছু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা অবস্থাটি কোন দিকে, সে কি বিষয় আছে, এই এরকম নানা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের সমাজের অতিথি বৃন্দের সাথে। আমি প্রথমে জনাব কে এম আবু তাহের আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে এই যে এনসিপির কর্মসূচি ছিল গোপালগঞ্জকে কেন্দ্র করে, এবং সেখানে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, এবং পরবর্তীতে কর্মসূচি শেষ করে অনেকটা হয়তোবা দ্রুতই গোপালগঞ্জ ত্যাগ করে এখন খুলনাতে অবস্থান করছে এনসিপি নেতৃবৃন্দ। তো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এবং এটি নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, তারা সহমত জানিয়েছে এনসিপি কে যে তারাও আছে তাদের সাথে, এবং জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সার্বিকভাবে বিষয়টি আপনার দলের পক্ষ থেকে কিভাবে দেখছেন এবং বিষয়টি নিয়ে যদি বলেন। আমরা ইতিমধ্যেই ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে 2024-এ যারা নিহত হয়েছেন, আমি সেই সকল পরিবার এবং সেই ভাইদের পরিবারের প্রতি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সমবেদনা, এবং 1971 সালে যে সমস্ত ভাইদের আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আজকের এই দেশবাসীর উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনাদের মাধ্যমে। সেটা আমি আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। আমি বর্তমান যে পরিস্থিতি আমরা দেখেছি, ঠিক এই দিনই 2024-এ এই 16ই জুলাই আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছিল। ঠিক এই দিনই আবু সাইদ মুগ্ধ যখন পানি পানি করে চিৎকার করছিল, ঠিক একই দিনে সেই প্যাসিজম আওয়ামী লীগের চিত্রটা আবার তুলে ধরেছে আওয়ামী লীগ। আপনারা এটা গোপালগঞ্জে এটা তার প্রমাণ পেয়েছেন ইতিমধ্যেই। কারণ হলো এই একই দিনে আবু সাইদকে কিছু হিংস্রতার চিত্র দেখেছেন, যে আবু সাইদকে কিভাবে আবু সাইদ বুক পেতে দিয়েছিল, তাদেরকে গুলি করেছে, এবং মুগ্ধ যখন পানি পানি বলে চিৎকার করতেছিল তাকে সেভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ঠিক একই দিন আজকে এনসিপির যে জুলাই গণঅভ্যুত্থানের নায়ক, যারা যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে এবং একটি ফ্যাসিজমকে বিদায় করার জন্য, একটা আধিপত্যবাদীকে বিদায় করার জন্য, ঠিক সেই মুহূর্তে একই দিনে আবার এই হাসনাত, সার্জিস, নাহিদ এবং এদের উপরে এই আবার আক্তার সহ এদেরকে হামলা করেছে একই কায়দায়। তাও আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখতে পেয়েছেন, কাউকে গুলি করতেছে, কেউ রামদা, কেউ তরোয়াল নিয়ে। মানে কোত্থেকে এত বড় বড় রামদা তৈরি হয়েছে আমরা জানি না, কোন ব্যক্তিরা এগুলা সাপ্লাই দিছে। কিন্তু আমার মনে হয়েছে সেই জাহিলিয়াতের যুগকে হার মানিয়েছে ইতিমধ্যে, আমরা যেটা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এবং আমরা আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়েছে। আমরাও ইতিমধ্যে এটার প্রতিবাদ জানিয়েছি, এবং এটা আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বলেছি যত দ্রুত সম্ভব যারাই অপকর্মের সাথে, যারাই ঘটনার সাথে জড়িত, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। কারণ আমরা যেই ফ্যাসিজমকে বিদায় করার জন্য যেই গণঅভ্যুত্থান করেছিলাম, সেই গণঅভ্যুত্থানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি গোষ্ঠী যেমনি চাঁদাবাজি করতেছে, তেমনি আধিপত্য বিস্তার করেছে,
এবং তেমনি এই যে আমরা যে একটা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাচ্ছি, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করব, সেই সময়টা বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে যেভাবে এগিয়ে যাচ্ছিল একটা শৃঙ্খলা, একটা সংস্কার কার্যক্রম এগিয়ে যাচ্ছিল, ঠিক ওই সময়ে এরা আবার ঠিক ওই পূর্বের ন্যায়, পূর্বের রূপেই সেই প্যাসিজম আওয়ামী লীগ আবার সেই রূপ ধারণ করে আমার জুলাই গণ অভ্যুত্থানের নায়কদের উপরে হামলা চালিয়েছে। আমি মনে করি এটা একটা তীব্র নিন্দা এবং এটা প্রতিবাদ জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন অলরেডি 4 জন মানুষ নিহত হয়েছে। এখানে আপনার হলো, আপনারা দেখেছেন অতীতে যেভাবে তারা জবরদখল করে ক্ষমতা ধরে রেখেছিল গত 15 বছর, ঠিক তেমনি আজকে সেই পরিকল্পনা করেছে তারা। গোপালগঞ্জ থেকে যদি এডিটরিককে শেষ করা যেত বা এই সার্জিস হাসনাতকে শেষ করে দেওয়া যেত, তাহলে তারা আবার ঢাকায় তাদের অবস্থান জাগান দিত। যেভাবে 2018 সালের নির্বাচন কেড়ে নিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, 2024-এ যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ঠিক তেমনি 2014-তেও মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই গোপালগঞ্জের বাহিনী দা কুড়াল তরোয়াল নিয়ে এসে ঢাকা শহরের শাপলা চত্বরে এইভাবে ঠিক গাছ কেটে রাস্তা ঘাট ব্লক করে দিয়ে একই কায়দায় হেফাজত ইসলামের উপর হামলা করেছে। ঠিক এই একই কায়দায় জামাতের বিভিন্ন নিরীহ নেতা কর্মীদের উপরে হামলা করেছে এই গোপালগঞ্জের এই জঙ্গি গোষ্ঠী। এটাকে বলা হয় জঙ্গি সন্ত্রাসী বাহিনী বলা হয়। আমি মনে করি এটা ইতিমধ্যে নিষিদ্ধ সংগঠন হিসাবে ছাত্রলীগ বাংলার মাটিতে নিষিদ্ধ সংগঠন হিসেবে সরকার ইতিমধ্যে এটা নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগকে অলরেডি নিষিদ্ধ করার দাবি আমরা করেছিলাম। আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ দল হিসাবে তারা কোনো রাজনীতি করার অধিকার নাই, সেটা আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার এটা গেজেট আকারে পর্যন্ত প্রকাশ করেছে। কিন্তু আপনারা দেখেছেন এই জঙ্গি বাহিনীরা এই শেখ হাসিনা ভারতে বসে যেভাবে এদেরকে উস্কে দিয়েছে, আপনারা ইতিমধ্যে ছাত্র সাবেক জঙ্গি লীগ অর্থাৎ ছাত্রলীগের যে এই আপনার তাদের যে সভাপতি ছিল সাদ্দাম, সে কিভাবে বিভিন্ন ভিডিও বার্তা পাঠিয়ে এই এবং ওই এলাকায় গোপালগঞ্জ বিভিন্ন মসজিদে মাইকিং করে যেইভাবে এদের উপর হামলা চালিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে আমরা এই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের হামলার চিত্র দেখি নাই। এক দেখেছি 2024-এ আর 16 তারিখে ঠিক একই দিনে আবার আবু সাইদ মুগ্ধকে যেভাবে হত্যা করেছে, ঠিক একই দিনে আজকে আবার সেই তারা 4টা লাশ মানুষের জীবন কেড়ে নিছে সেই জঙ্গি বাহিনী আওয়ামী লীগ। আমরা মনে করি আগামীতে এদেরকে কোনো বাংলাদেশের জঙ্গিবাদের রাজনীতিতে কোনো জঙ্গিবাদের স্থান আর দেওয়া যাবে না, কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্থান রাজনীতি দেওয়া যাবে না, কোনো চাঁদাবাজ বাহিনীর স্থান এই রাজনীতিতে হতে পারবে না। বাংলাদেশ হবে জনগণের দেশ, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের সমাজ ব্যবস্থা উন্নত হবে এবং মানুষের ইসলামিক মূল্যবোধ শক্তি একত্রিত হবে এবং আগামীতে বাংলাদেশের সমাজ ব্যবস্থা সুন্দরভাবে এবং যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই সমাজ ব্যবস্থা সাজিয়ে গিয়েছিলেন আমাদের মুসলমানদের জন্য, এবং আমার দৃঢ় বিশ্বাস এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন যদি আমেরিকা ফলো করতে পারে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন যদি দুবাই, মালয়েশিয়া যদি ফলো করতে পারে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশও এই শাসন ব্যবস্থা ইনশাল্লাহ ফলো করবে এবং বর্তমান ডক্টর ইউনূস স্যার ঠিক সেইভাবে অগ্রসর হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন নিম্নকক্ষ উচ্চকক্ষ যে যে অবস্থানে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশের মানুষকে আমরা নিরাপত্তা দিতে চাই, তিনি হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যার যার ধর্ম তার তার ধর্ম সে পালন করবে, কিন্তু নিরাপত্তা দিবে রাষ্ট্র। আজকে আমরা দেখেছি আমাদের এনসিবির নেতাকর্মীদেরকে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেইখানে আমি মনে করি সরকার খুঁজে বের করতে হবে কারা কারা এই নিরাপত্তার সাথে গাফিলতি দিয়েছে এবং কারা কারা এই ধরনের অপকার্যক্রমের সাথে জড়িত আছে, কোন কোন পুলিশ অফিসার, তাদেরকে খুঁজে বের করে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ হলো যে আমরা অতীতে বলেছি এবং আমরা বর্তমানে বলেছি, আমরা কোনো বাংলাদেশে হিংসাত্মবোধক কোনো রাজনীতি চাই না। আমরা চাই প্রতিটা মানুষ তার সমান অধিকার থাকবে। একজন এমপি, মন্ত্রী বা তিনি উপদেষ্টা থাকুক, তিনি সাধারণ মানুষের যেভাবে চলাফেরা করে তিনিও সেভাবে চলাফেরা করবে
তার যেন কোনো ক্ষতিকারক কোনো ব্যক্তি যেন তার সামনে ক্ষতিকারক হয়ে যেন না দাঁড়াইতে পারে। আর মিথ্যা অপপ্রচার আপনারা ইতিমধ্যে দেখেছেন এনসিবির বিরুদ্ধে এবং বিভিন্ন রাজনীতিবিদদের ইজ্জত হরণের বহুভাবে ষড়যন্ত্র চলতেছে। এআই এর মাধ্যমে বিভিন্ন কথাবার্তা প্রচার করা হচ্ছে। আমরা মনে করি এই সমস্ত এই প্রোপাগান্ডা মিডিয়াগুলাকে এগুলা থেকে সরকারকে এটা সতর্ক রেখে এবং আগামী দিনে যেন রাজনীতিবিদরা সঠিকভাবে যেন তাদের রাজনীতি করতে পারে এবং আমাদের বর্তমান সেনাবাহিনী এবং বিজিবি তাদের যথেষ্ট ভালো ভূমিকা দেখেছি ইতিমধ্যে। সেনাবাহিনী বিজিবি যে ভূমিকা রেখেছে, আজকে ওনারা যদি টাইম মতো ওখানে উপস্থিত না হতে পারতেন তাহলে আপনার এই আমাদের এই এনসিবির নেতা কর্মীদেরকে আস্ত ফেরত আনা যাইত কিনা আমার খুবই সন্দেহ ছিল। কারণ আমি খুবই টেনশনে ছিলাম যে এই এদের গায়ে যদি হাত পড়ে, সারা বাংলাদেশের ছাত্রছাত্রীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আবার রোডে নামছে, এটার খুব কঠিন আকারে ধারণ করতে তাহলে তারেক রহমানে নিয়ে যেভাবে অপপ্রচার হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন। তারেক রহমানকে নিয়ে যেভাবে অপপ্রচার করতেছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ছাত্রলীগ যুবলীগের একটা গোষ্ঠী জিয়াউর রহমানের ছবি কি করছে, আপনার হইলো পায়ের নিচে পদধূলি দিয়া সেই জিনিসটা জামাতের গাড়ের উপরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে একটা গোষ্ঠী। সেখানে এই আপনার এই কাজটা করছে কে? এই কাজটা কিন্তু এই আওয়ামী জঙ্গি গোষ্ঠীরা করছে। কিন্তু দেখা গেছে কি এটা দোষ চাপাইছে কার উপরে? জামাতের উপরে, সরমনার উপরে। আমরা মনে করি কওমীয় মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা বা যারা যে সমস্ত আলেমরা পড়াশোনা করছেন তারা কখনো এই ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হয় না বা হবে না অতীতে। আর জামাত ইসলামের তো ওনারা, আমার জানা মতে জামাতের কোনো লোকই জঙ্গির সাথে বা কওমীয় আলেমরা জঙ্গির সাথে সম্পৃক্ত অতীতও ছিল না, আগামীতেও থাকবে না। কারণ তারা সবসময় ন্যায় বিচারকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় পায়। আর যারা আল্লাহকে ভয় পায় তারা কখনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। এটা আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বিশ্বাস করে এবং আমরা যে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি সেটা আমরা বিশ্বাস করি এবং আগামীতে ইনশাল্লাহ ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ, আমরা এটা দৃঢ় বিশ্বাস করি। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ তাহের ভাই। আমি জনাব আবু হানিফ আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে আহ, যে উত্তেজনা আজকে তৈরি হয়েছে সেটিকে ঘিরে আহ, সংবাদ সম্মেলন হয়েছে এনসিবির পক্ষ থেকে, অন্যদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিবৃতি এসেছে, অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিবৃতি এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিবৃতি এসেছে, নিন্দা হয়েছে। এই বিষয়গুলো তো আজকে দৃশ্যমান ছিল। আমরা আপনি এনডিপি একজন থেকেও রাজনীতিবিদ বিবৃতি হিসেবে দিচ্ছি। কিভাবে দেখছেন যে এনডিপি যে আপনাদের দল থেকে ধন্যবাদ। বিবৃতি দিয়েছেন, যেটি একটু আগে জনাব তাহের ভাই বলেছে, এখন সার্বিকভাবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটি পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? এখানে কোন ধরনের শঙ্কা সংশয় রয়েছে কিনা? কেননা একটি দাবিও জানানো হয়েছে 24 ঘন্টার মাঝে আহ, গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সরকারের কাছে দলের পক্ষ থেকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের উপস্থাপককে, ধন্যবাদ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জনাব আবু তাহেরকে। আমি প্রথমে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান যে কথাগুলো বলছে তার কথাতে আমি একমত হইলেও আবার দ্বিমত পোষণ করি সমস্ত ঘটনার ব্যাখ্যাগুলো নিয়ে। কারণ আপনার পরিবারের মধ্যে যদি ৩-৪টা ভাই থাকে, একটা ভাই যদি শত্রু থাকে তাহলে আপনার পরিবারটা এমনি ধ্বংস হয়ে যাবে। আপনার যত বড় শক্তি থাকুক, যদি একজন যদি শত্রু থাকে, আজকে আমাদের বাংলাদেশে যে দুইটা বড় দল আছে আওয়ামী লীগ বিএনপি, প্রত্যেকটা দেশেই দুইটা বড় দল থাকে। তো আওয়ামী লীগ একটা শক্তিশালী দল, তাতে কোনো সন্দেহ নাই। বিএনপি একটা শক্তিশালী দল, তাতে কোনো সন্দেহ নেই। আজকে আমাদের দেশে যে অবস্থা হচ্ছে শুধু বিএনপির ভুলের কারণে। আমরা 2006 সালে 28 অক্টোবরে আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব দেখছি। আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে বিজয় লাভ করছে। জামাত কিন্তু বিএনপির একটা ভালো বন্ধু ছিল, অনেক বড় বন্ধু ছিল। বিএনপির নীরবতার কারণে জামাতের লোকগুলোর ফাঁসি হয়েছে। বিএনপির কারণে হেফাজতের
মাইর খেতে হয়েছে, বহুত লোক নিহত হয়েছে শুধু বিএনপির ভুলের কারণে। 2024 সালেও বিএনপি বলছে আমরা ছাত্রদের আন্দোলনে নাই। এই যে ওরা 15.5 বছর মার দৌড় খেয়েছে রাস্তাঘাটে এবং 60 লক্ষেরও বেশি মামলা হয়েছে, বিএনপির প্রতি কিন্তু ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি যেমন ছিল, আমার বাংলাদেশ রিপাবলিকান পার্টি, জামাতে ইসলাম, হেফাজত, সবাই কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে, বিএনপির পক্ষে ছিল। সবাই কিন্তু আমরা একটা আদর্শ নিয়ে ছিলাম। কিন্তু তখনও বিএনপি কি বলছে যে আমরা ছাত্রদের আন্দোলনে নাই। যদি 15 তারিখে যে আন্দোলন শুরু হয়েছে, বিএনপি যদি শুরু থেকে জয়েন্ট হয় তাইলে 2 দিনের বেশি আওয়ামী লীগ সরকার থাকতে পারে না। জামাতের যখন ফাঁসি হয় বা সালাউদ্দিন কাদের তো বিএনপি ছিল, ওদের যখন ফাঁসি হয়, নিজামীর যখন ফাঁসি হয়, জামাত কিন্তু সারা বাংলাদেশে আন্দোলন করছে। বিএনপি যদি সাথে থাকতো তাহলে ওরা ফ্যাসিস্ট তৈরি হয় না, তাদের এই পর্যন্ত আসার কোনো সুযোগ ছিল না। তো হেফাজত যখন শাপলা চত্বর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা ডাক দিচ্ছে, হেফাজত যখন ঢাকা চারদিকে প্রবেশ করে সারা বাংলাদেশের সাধারণ জনতা তাদেরকে বিস্কিট পানি দিয়েছে। অবশ্যই তাহের ভাই অবশ্যই দেখছেন এই জিনিসগুলো, যে মানুষ কিভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, সেটা 2013 সালে কিন্তু বিএনপির কারণে আমরা পারি নাই, এই বিএনপির ভুলের কারণে। তো 24 সাল গেল, 25 সাল ছাত্র আন্দোলন আমরা সফল করছি। বিএনপি কি বলছে, কিছুদিন আগে মিছিল দিছে, জামাত শিবির রাজাকার, বাংলাদেশে ঠাঁই নেই তাদের। এনসিপির বিরুদ্ধে কি দিল, এনসিপি মুত্যা দিলে বঙ্গোপসাগরে ভাইসা যাবে। এই যে এই বিতর্ক, এই বিভাজন, এই সৃষ্টিগুলোর কারণে এই ফ্যাসিস্টরা আজকে গোপালগঞ্জে এই হামলা করার সাহস পাইছে। তারা দেখতেছে যে যারা জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনে ছিল তাদের মধ্যে একটা দ্বিমত পার্থক্য আছে, তারা নিজেরা লাগালাগি, ক্ষমতা নিয়ে টানাটানি, এই সুযোগের কারণে। কিন্তু বিএনপির বোঝা উচিত, এনসিপি যদি আজকে সার্জিস হাসনাত ওরা যদি মার খাইতো, আজকে যদি ওদের আল্লাহ না করুক 4টা লোক নিহত হয়েছে, যেই দলেরই হোক বা সে মানুষ, এটা কাম্য নয় আমাদের দ্বারা। তো আজকে যদি এনসিপির জাতীয় দলের কোন নেতা যদি নিহত হইতো তাহলে দেশটার অবস্থা কি হতো? আর এনসিপি যদি ব্যর্থ হয় তাহলে কি বাংলাদেশে বিএনপি থাকবে? আওয়ামী লীগের একদিনের কৌশলের কাছে বিএনপি থাকবে না। কারণ আমরা বিএনপির বিলায়িত্ব দেখেছি, বিএনপির অসহায়ত্ব দেখেছি, বিএনপির কান্না দেখেছি। কথায় বড় না হয়ে কাজে বড়, সেটা হইলো মানে কাজে বড় না হয়ে কথায় বড়, সেটা হলো বিএনপি। তো আমার যেটা পরামর্শ থাকবে যে দুটা দল সবসময় পৃথিবীতে একটা রাষ্ট্রে বড় থাকে, বিএনপি একটা বড় দল, যেন ওরা বিভাজন সৃষ্টি না করে। জামাত, এনসিপি, বিএনপি যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে এই দীর্ঘদিন আন্দোলন করে আসছে, তারা যেন এক আদর্শে থাকে। তাহলে একটা সরকার আর ভোটে যেই পাশ করুক, যেহেতু আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিশ্বাস করি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই জিনিসটা যেহেতু বিশ্বাস করি, একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে যেই দলীয় ক্ষমতায় যাক সেটাকে আমাদেরকে স্বাগত জানিয়ে তাকে রাষ্ট্র পরিচালনার সুন্দর মতো সুযোগ করে দিলে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাংলাদেশে আর কোনো দিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কারণ আজকে আওয়ামী লীগের আমরা দেখেছি যে ডিবি হারুন, মনির এবং আইজিপি শহীদুল মামুনরা যেই নাটক করছে, যখন একটা বিরোধী মতে যারা আমরা একটা মিটিং মিছিল করতে যেতাম, তারা বোমা বা অন্য একটা নাটক করতো, এটা জনগণের কাছে স্পষ্ট পরিষ্কার হয়ে যেত। আর আজকে এই দিনের আলোতে গোপালগঞ্জের এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের চারদিকে রাস্তায় যে ওরা ব্যারিকেড দিয়া এই ছাত্রদের যে হত্যার উদ্দেশ্যে আজকে যে আক্রমণটা ওরা অপারেশনটা করতে চাইছিল, এটা কিন্তু পুরো দেশবাসী দেখছে, এটা কোনো নাটক নয়। তো তফাৎটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়েছে যে ওরা একটা সন্ত্রাসী দল। এই সংগঠনকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া যাবেই না। এই 16 বছরের যে অত্যাচার, যে নির্যাতন করছে, এটা আমাদেরকে মাথায় রেখে বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে
নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি না করে এবং গণতন্ত্রকে মেনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপি চাঁদাবাজি করে, দলবাজি করে, টেন্ডারবাজি করে, তাতে কোনো সন্দেহ নাই। এখন বিএনপিকে যদি সাধারণ জনগণ বা রাজনৈতিক প্রতিপক্ষ যদি সত্য কথাটা বলতে যায়, তখনই কিন্তু বিএনপি একদম দল এবং ব্যক্তিদের আঘাত করে। তো সেটা বিএনপি থেকে এটা করা একদম কাম্য নয়, কারণ এগুলো বিএনপির বিপদ বেশি হবে, ন্যাশনাল ডেমোক্রেটিকেরও হবে না, বাংলাদেশ রিপাবলিকান পার্টিরও হবে না। কারণ বিএনপি অভিভাবকের ভূমিকায় তাদের ধৈর্য ধারণ করতে হবে। এই যে গতকাল যে বিএনপির নেতারা বলল যে তারেক রহমানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তাইলে এই যে গণতন্ত্র কি সেই জিনিসগুলো যেসব রাজনৈতিক দল নেতা বুঝে না, তাদেরকে স্থায়ী কমিটির সদস্য বিএনপি এইসব লোক দিয়ে পদ দিয়ে তো দলটাকে ধ্বংস করা ঠিক হবে না। তো যারা নীতি নির্ধারক আছে, এই যে গতকাল আরেকজনের লেখা দেখলাম যে বিএনপি দলটা পারিবারিক ক্লাব হয়ে গেছে। তো পারিবারিক ক্লাব হওয়া না হওয়াটা এটা তাদের দলের বিষয়, কিন্তু বিএনপি যে লাগামহীন কথাগুলো বলতেছে জাতির কাছে, এটা তো তারেক রহমান সাহেব অবশ্যই লন্ডন বসে থেকে দেখে। তারেক রহমান সাহেব তো একটা নেতার বিরুদ্ধে কোনো বিবৃতি দেয় না বা বলেন আপনারা কেন এটা বলতেছেন, বা জাতির কাছে দুঃখ প্রকাশও করে না। একবার ভাবতে পারেন যে ছাত্রগুলো দেশটাকে এত সুন্দর করে স্বাধীন করে দিল, যাদের ডাকে আমি বাংলাদেশ রিপাবলিকান পার্টি 16 জুলাই আবু সাইদ প্রথম শহীদ হয়েছে, 19 জুলাই তাদের বাড়িতে আমি গেছি, আমি 1 লক্ষ টাকা দিয়ে এসেছি, আমাকে রংপুরের ডিআইজি গ্রেফতারের নির্দেশ দিছে, 12টা 1 মিনিটে কারফিউ, আমি সারা রাত রাস্তায় ছিলাম, সারা রাত রাস্তায় ছিলাম। আজকে যদি ছাত্র জনতা যদি ওরা যদি দেশের ভালো অবস্থান বা দায়িত্বে না থাকে, জুলাই গণঅভ্যুত্থান যদি আমরা ধারণ না করতে পারি, আমাদেরকে গণহারে ফাঁসি দিবে। তো সেক্ষেত্রে বিএনপির প্রতি অনুরোধ থাকবে যে বিএনপি যেন জামাত শিবিরকে আওয়ামী লীগের মতো ট্যাগ না দেয়, কাউকে আওয়ামী লীগের দোসর না বলে, আমি মানে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, এগুলো বাদ দিতে হবে। এগুলো বাদ দিলে আমরা একটা সুন্দর দেশ গঠন করতে পারবো। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হয়েছে জনাব ইউনূস সাহেব, উনি আমাদের নোবেল বিজয়ী একজন মানুষ এবং পৃথিবীর সম্মানিত মানুষ, এই ব্যক্তিটাকে কিন্তু আমরা সবাই বসাইছি। মূলত এটা কিন্তু বিএনপির সবচেয়ে বড় কারিশমা, ছাত্রদের তো কারিশমা আছে, বিএনপির কিন্তু কারিশমা। বিএনপি কিন্তু তখন ডক্টর ইউনূস সাহেবের জন্য একদম জান প্রাণ ছিল। তো সেই ডক্টর ইউনূসকে কিন্তু তারা ছাড় দেয় নাই, যে ডক্টর ইউনূসের বিরুদ্ধেও তাদের, সে 70 বছর বয়সে কারে বিয়ে করছে, তার ব্যক্তি হনন সহ বিভিন্ন কার্যক্রম কিন্তু বিএনপির মুখ থেকে উঠে আসছে। নির্বাচন নির্বাচন নির্বাচন, আরে ভাই নির্বাচন তো হবে। আওয়ামী লীগ যদি ছাত্র শাসন না, গণঅভ্যুত্থান যদি জুলাই গণঅভ্যুত্থান যদি সফল না হইতো, তাহলে আওয়ামী লীগ তো 28 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। দ্বাদশ যে নির্বাচন হয়েছে 28 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকে। তো 1, 1.5, 2 বছর যদি বিএনপির সহ্য না হয়, তাহলে এটা আমাদের জন্য একটা হতভাগা। আর কি বলবো, যে এই রাষ্ট্রটা কি আমাদের দেশ আমার আপনার সবার, এই রাষ্ট্র আমার আপনার সবার, এই রাষ্ট্রকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং মুজিববাদ যেটা দেশ থেকে উৎখাত করতে হবে, এই সিদ্ধান্ত এটা অটল থাকতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব, ওরা আমাদের সাথে, জাতির সাথে সবচেয়ে ওরা যে বড় প্রতারণাটা করছে, বড় প্রতারণাটা ছিল মুক্তিযুদ্ধের নামে ওরা দেশটাকে যেভাবে তাণ্ডব লীলা করছে, আর যে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা ভুয়া বানায় যে দেশটাকে শোষণ করতে চেয়েছিল, সেটা কিন্তু জাতির কাছে স্পষ্ট যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিকার অর্থে সে মুক্তিযুদ্ধ চায়নি, সে ছিল পাকিস্তানে বন্দী। এটা কিন্তু এখন শিশু বাচ্চাও জানে। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধের দলও না, তাদের কিন্তু এই দেশের কোনো কিছুই নাই, যতটা ছিল তাদের নিজ স্বার্থের জন্য। আজকে যে গোপালগঞ্জের দেখেন এই পুলিশ বাহিনীগুলো, এই যে গোপালগঞ্জের পুলিশ দিয়া সারা বাংলাদেশ এই দীর্ঘ 15-16 বছর ওরা তাণ্ডব চালাইছে। ওরা আজকে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। আমরা শুধু দেখি রাজনীতিবিদদের, যারা প্রশাসনের দায়িত্ব ছিল, তারা গেছে আজকে শত হাজার কোটি টাকার মালিক। তো
তো এই পুলিশ প্রশাসনগুলিকে পুলিশের নামটা পরিবর্তন করতে হবে, পুলিশগুলিকে গ্রেফতার করতে হবে, তাদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এটা সরকারের জন্য একদম অতি জরুরি হয়ে পড়ছে। তো যাই হোক, জনাব আবু তাহের ভাই, আশা করি আমি যে বিষয়টা দ্বিমত ছিলাম সেই বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন যে বিএনপির ভুলের কারণে আজকে আমাদের এগুলো হচ্ছে, এগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। ধন্যবাদ আবু হানিফ ভাই। ধন্যবাদ জনাব আবু হানিফ ভাই। আমি যে বিষয়টি এখন আসতে যাচ্ছিলাম জনাব তাহির ভাই আপনার কাছে, সেটি হচ্ছে যে অনেকেই বলছে যে আজকের এই ঘটনার পর থেকে অনেকে মন্তব্য করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, বিশেষ করে এনসিবির পক্ষ থেকে। আবার সরকারের একজন মাননীয় উপদেষ্টা তিনিও মন্তব্য করেছেন যে আসলে আওয়ামী লীগ আমলে নিয়োগকৃত পুলিশদের কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না। তো সার্বিকভাবে বিষয়টিকে কি দেখছেন, কিভাবে আপনি দেখছেন যে আসলে কি আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ ভূমিকা নিয়ে কোনো সংশয় ছিল কিনা? আজকে পুলিশের কথা বিশেষ করে বলছিল এনসিপি নেতৃবৃন্দ। আমি মনে করি আইন উপদেষ্টা যে মন্তব্য করেছেন ওনার মন্তব্যটা সঠিক। কারণ আপনি যদি আওয়ামী লীগ গত 15 বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে প্রশাসনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, আপনি শুধু পুলিশ না, পুলিশ, প্রশাসন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, তারপরে ফরেন ক্যাডার, তারপরে আপনার আমাদের জাতীয় রাজস্ব বোর্ড সহকারে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটা জায়গায় তারা দলীয়করণ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দলীয়করণ ট্যাগ দেয়া, যারা হলো আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, তাদেরকে হলো চাকরিতে তারা ঢুকিয়েছে বিভিন্ন ভাবে। আর দ্বিতীয় কথা হলো যে যেই কাজটা করছে এটা হলো তখনকার সময় আমার দেখা 3-4টা গোয়েন্দা সংস্থার রিপোর্ট একসাথে করে মিলে যখন দেখছে যে না, এর ফ্যামিলি আওয়ামী লীগ, এর বাপ আওয়ামী লীগ, ভাই আওয়ামী লীগ, পুরা সিলসিলা আওয়ামী লীগ, ঠিক তাদেরকে দেখে দেখে চাকরিতে দেওয়া হয়েছে। যার কারণে আজকে যে দায়িত্ব অবহেলার যে কথাটা এসেছে বা যে ঘটনাটা আজকে ঘটেছে গোপালগঞ্জ, 4টা তাজা প্রাণ চলে গিয়েছে, এর কারণ হলো পুলিশ এখানে অবহেলা করেছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল, আপনার পুলিশ সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। আমি দেখেছি আমাদের সেনাবাহিনী লাস্টে, আমাদের বীর সেনারা যে ভূমিকাটা পালন করেছে, আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিজিবি, র্যাবে যারা আছেন ওনাদেরকে, আনসার, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তারা এই এনসিবি এদেরকে যেভাবে সেভ করে নিয়ে আসছে আর চতুর্মুখী যেভাবে হামলা করেছে এদের উপরে, এটা মানে একেবারে ন্যাক্কারজনক। আর আমি মনে করি আমাদের এখন যে রাজনৈতিক দল যারা আমরা এই মুহূর্তে আছি, আমরা কেউ বিএনপির বিরুদ্ধে কেউ ট্যাগ না লাগাই, কেউ জামাতের বিরুদ্ধে ট্যাগ না লাগাই। আমরা দেখেছি আওয়ামী লীগ কোনো মুক্তিযোদ্ধার দল না। আওয়ামী লীগ হলো একটা আপনার ফ্যাসিস্ট এবং বাকশালী দল, স্বৈরাচারী দল। আপনি যদি চিন্তা করতে যান, আওয়ামী লীগ কিন্তু এই 70-এর আন্দোলনে পাকিস্তানের সময় তারা নির্বাচিত হয়েছেন। আপনি যদি 72-এর সংবিধানের দিকে আপনি লক্ষ্য করতে যান, তাহলে যেই সংবিধান রচিত হয়েছে সেই সংবিধান কিন্তু রচিত হয়েছে পাকিস্তান আমলের সংসদ সদস্যদেরকে দিয়া। তো পাকিস্তান আমলের সংসদ সদস্যরা তারা পাকিস্তানি, আপনার হলো যে তারা সংসদ সদস্য ছিল, তারাই কিন্তু এই 72-এর সংবিধান করছে এবং সেটা প্রেসক্রিপশন ছিল কোত্থেকে? সেটা প্রেসক্রিপশন ছিল ভারতের। ভারত সেটাকে কি করছে? ভারত যে ফর্মুলা ইন্দিরা গান্ধী যেভাবে সংবিধান রচিত করার জন্য যা যা লিখে দিয়েছে সেটাই বাংলাদেশের সংবিধান রচিত করছে তারা। তো আমরা মনে করি বর্তমান জুলাই সংস্কার হওয়ার পরে, জুলাই আপনার যে সংস্কার কমিশন হচ্ছে এখন, এই সংস্কার কমিশনটা রিফর্ম হওয়ার পরে 71 এবং 36 জুলাই একটা আমাদের একটা সংবিধান যখন দাঁড়া করানো হবে, তখন এই যে এখন যে বৈষম্যগুলা আছে, এই বৈষম্যগুলা আমার দৃঢ় বিশ্বাস আগামীর যে সংবিধান রচিত হবে এই সংবিধানে এই বৈষম্যটা থাকবে না। দ্বিতীয় কথা হলো যে আমাদের এই বর্তমান জামাতকে যেভাবে আপনার হলো আপনি আবু হানিফ ভাই ইতিমধ্যে উনি কয়েকটা কথা বলেছেন, সেটা হলো যে উনি যে কথাটা বলছেন শাপলা চত্বর, এটা আবু হানিফ ভাইয়ের অনেকগুলো কথার সাথে আমি একমত। যে তখন যদি আপনার যেভাবে বেগম খালেদা জিয়া, আমি তো ওনাকে বলি উনি বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে
যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন ন্যাশনাল লিডার এবং এই রাষ্ট্রের যদি রাষ্ট্রকে যদি সবচেয়ে ভালোবেসে থাকে, রাষ্ট্রকে যদি আঁকড়ে ধরে থাকে, সেটা হলো বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সাথে অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। যিনি কোনোদিনও স্বৈরাচার ফ্যাসিস্টদের সাথে কোনোদিন আপোষ করে নাই। এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে শেখ খালেদা জিয়া আপোষ করে নাই, ঠিক তেমনি শেখ হাসিনার সাথে উনি কোনো আপোষ করে নাই। কারণ বেগম খালেদা জি একমাত্র জানতেন শেখ হাসিনা ভারতীয় দালাল এবং ভারতীয় চর ছিল। ভারতীয় চর থাকার কারণে খালেদা জিয়া এদের সাথে কোনো আপোষ করে নাই। আর জামাত ইসলামের যাদেরকে ফাঁসি দিচ্ছেন, ধরেন দেলোয়ার হোসেন সাঈদী, দেলোয়ার হোসেন সাঈদীকে যেদিন ফাঁসির রায় দিছে, শুধু 176 জন মানুষ মারা গেছে। এই 176 জন মানুষ যেদিন মারা গেছে, সেই দিন যদি জামাত যেভাবে নামছে, সেই দিন যদি বিএনপির লোক সেভাবে একই সাথে নামতো, তখনই কিন্তু এই শেখ হাসিনা বাংলার মাটিতে তৈরি হইতে পারতো না, বা ফ্যাসিজম তৈরি হইতে পারতো না। এটা আবু হানিফ ভাই যে কথাটা বলছে, এটা রাইট করছে। আজকে এই 2024 আইসা আমার ছাত্র, যুবক, ভাই, বোন, আত্মীয় স্বজন, আমি মনে করি আমার ভাইয়েরা যেভাবে 2000-এর উপর রক্ত দিয়েছে, 35,000 উপর আহত হয়েছে, এই জিনিসটা আর ঘটতো না। সেই দিন কিন্তু এই এই যখন সেই দিন বিএনপি জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করছে এবং জামাতকে একা ফিল্ডে ছেড়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু আপনার এই দুর্ঘটনাটা ঘটছে। ঠিক একই একই সিস্টেমে আবার এখন শুরু করছে কি, বিএনপি জামাতের বিরুদ্ধে বলা শুরু করছে, জামাত বিএনপির বিরুদ্ধে বলা শুরু করছে। আমরা মনে করি আমরা কারো বিরুদ্ধে না বলে, আমরা মনে করি ঐক্যবদ্ধভাবে আমরা একটা ফ্যাসিজমকে বিদায় করেছি। আমরা আগামীর রাজনীতি আমরা যেন সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশ গড়ার জন্য আমরা এগিয়ে আসি, এবং আমরা কেউ কারো পিছনে না লেগে অতীতের ভুল ত্রুটিগুলা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখে আমরা দেশ গড়ার দিকে এগিয়ে যাই এবং সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যে রাষ্ট্রে সকলের সমান অধিকার নিশ্চিত থাকবে। এবং এই আমরা যে বলেছি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই মুহূর্তে দরকার জনগণের সরকার। আমাদের কথা হলো একটি কথা পরিষ্কার, সরকার হবে জনগণের, সরকার হবে এদেশের জনগণ মালিক। এদেশের জনগণ যেই সরকারের প্রতিষ্ঠা করবে, তিনি এদেশের মালিক হবেন, তিনি এদেশের জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে যাবেন, আইন প্রণেতা হবেন, জনগণের কথা বলবেন। আমরা এটাকেই বিশ্বাস করি এবং এটাকেই আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এটাকেই ধারণ করে, এবং গণতন্ত্র বিশ্বাস করি আমরা এগিয়ে যে আগামী দিনে রাজনীতি মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের জুলুম অত্যাচার থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, এবং মানুষের যেটা প্রাপ্য সেই প্রাপ্যটা, মানুষের পাওনাটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য, একটা আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে যে আমি বাংলাদেশি। আমার বাংলাদেশের নাম শুনে যেন পৃথিবীর কোন রাষ্ট্র যেন এই কথা বলতে না পারে যে বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, একটা দুর্বল রাষ্ট্র, একটা জঙ্গি রাষ্ট্র। এই কথা যেন কোনো মানুষ যেন না বলতে পারে। আমরা এই কথা বলার কোনো রাষ্ট্রকে অধিকার দিতে চাই না। আমরা নিজেরা আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্রের মালিকানা হতে চাই, যেই মালিকানা আমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াবো। ধন্যবাদ। আমি জনাব আবু হানিফ, এক মিনিট ভাই, আরেকটা জিনিস আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আমি যেটা সবচেয়ে বেশি আমার কাছে খুব ব্যথিত লেগেছে, একটা শেখ হাসিনা ফ্যাসিজম সরকার বিদায় হওয়ার পরে বহু মসজিদের ইমাম সাহেব দেখছি পালিয়ে চলে গেছে, বহু মাদ্রাসার টিচার পালিয়ে চলে গেছে, বহু আপনার হলো অফিসার পালিয়ে চলে গেছে। তার মানে আপনি বুঝতে হবে যে কত করাপশন হয়েছে বাংলাদেশে। যেই করাপশনের কারণে বাংলাদেশের মসজিদের ইমাম সাহেব, যার পিছনে এদেশের জনগণ ইমামত নামাজ পড়তো, সে এতই অপরাধ করছে, মানে সে নিজেও পালায় চলে যেতে হয়েছে। তার অর্থ তো আপনারা বুঝতে পারছেন। আমি দেখেছি হেফাজত ইসলামের আপনার এই আন্দোলনের সময় একটি গোষ্ঠী আপনার হলো কি করেছে, এই হেফাজত ইসলামের একটা গ্রুপকে তারা জেলে পাঠিয়েছে, আরেকটা গ্রুপ কিন্তু এখন পালায় পালায় বেড়াইতেছে। এটার অর্থ হলো যে যারা কওমীয় জননী উপাধি দিয়েছেন শেখ হাসিনাকে, তারা কিন্তু এখন পালাই বেড়াইতেছেন, আর যারা কওমীয় জননী উপাধি দেন নাই
তারা কিন্তু জনগণের সাথে মিশে আছেন। অর্থাৎ এটাকেই প্রমাণ করা হয় যে যারা স্বৈরাচারের সাথে থাকবে, যারা ফ্যাসিজমের সাথে থাকবে, যারা চাঁদাবাজদের পক্ষে থাকবে, তাদের ঠাঁই এই বাংলার মাটিতে হবে না, এবং যারা ভারতের দালালি করবে তাদের ঠাঁই ওই বাংলাদেশের মাটিতে হবে না। বাংলাদেশ এখন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, আমরা সবাই স্বাধীন বাংলাদেশ। এটা মনে রাখতে হবে আগামীতে ইনশাল্লাহ। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এটাই চায়, এটাই বিশ্বাস করে। ধন্যবাদ জনাব আবু তাহের। আমি জনাব আবু হানিফ আপনার কাছে ফিরে আসছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে সামনে নির্বাচন, যে নির্বাচনকে নিয়ে আপনিও কথা বলছিলেন যে বিএনপি নির্বাচনমুখী কথা বলছে বারবারই, তাদের দাবি একটা নির্বাচন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবে 5ই আগস্ট পূর্ববর্তী আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মাঝে যে ঐক্য ছিল, সেই ঐক্য কি বিনাশ হচ্ছে কিনা, নষ্টের দিকে যাচ্ছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে, এটি একটি বিষয়। এবং আরেকটি বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষিত করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন, তিনি একটি বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। সেখানে বলেছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের ছবি দেখাতে পারবেন না জামায়াত শিবিরের নেতারা, এমন একটি মন্তব্য করেছেন। তো এতে করে একটু আগেই আবু তাহের ভাই বলছিলেন যে সকলে মিলেই আন্দোলন হয়েছে, আপনিও বলছিলেন সকলে মিলেই আপনারা আন্দোলন করেছেন। তাহলে এই বিষয়গুলো কি সাংঘর্ষিক কিনা, এবং সেগুলো ঐক্য নষ্টের কোনো অংশ হতে পারে কিনা, ঐক্য নষ্টের দিকে যেতে পারে কিনা, শঙ্কা রয়েছে কিনা? প্রথমেই বলছি যে একমাত্র বিএনপি ঐক্যটা নষ্ট করতেছে। বিএনপির ভুলের কারণে ফেসিবাদ সৃষ্টি হয়েছে। চট্টগ্রামে যেই ছাত্র দলের যেই ছেলেটা এই কথা বলছে, অবশ্যই এটা ঐক্য বিনষ্ট হচ্ছে। আমি বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যে 16 জুলাই তাদের বাড়ি 19 জুলাই তাদের বাড়িতে গেছি, আমি যে 4 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে গেছি, আমি 5 আগস্ট আমার 3টা সন্তান নিয়ে গেছি। আমার একটা মেয়ে বয়স 5, একটা ছেলে 10 আর একটা ছেলে 11। এই 3টা সন্তানকে নিয়ে আমি সকালবেলা বনশ্রী থেকে শাহবাগে রওনা হয়েছি। সেনাবাহিনী গুলি করলে পুরো পরিবার মরে যাব। শুধু আওয়ামী লীগ সরকারের পতন চাই। তো আমি তো কোনোদিন জাতীয় প্রেস ক্লাবের ডাক ডোল বাজায় গিয়ে বলি নাই। আমি তো এনসিপির সাথে কোনো আমার জোট নাই। আমি তো এই আন্দোলনে অংশগ্রহণ করছি, কেউ জানে না। আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আমরা 96-তে আন্দোলন দেখছি, 2006 সালেও দেখছি, যখন সরকার পতন হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা দাওয়া পাল্টা দেওয়া, সাদেক হোসেন খোকারা রক্তাক্ত হয়েছে, মতিয়া চৌধুরীরা রক্তাক্ত হয়েছে। বিএনপির কোন নেতাটা 4 আগস্ট এবং 5 আগস্ট চূড়ান্ত আন্দোলনে হাই প্রোফাইল নেতা, কোন নেতাটা শাহবাগে অংশগ্রহণ করছে আমাকে দেখান। 1 নাম্বার 2 হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান জনাব আবু তাহের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান, আমরা ছিলাম গতানুগতিক আন্দোলনে। সরকার বিরোধী যারাই অংশগ্রহণ করবে তাদেরকে আমরা সহযোগিতা করা এবং তাদের পক্ষ নেওয়া, এটাই কিন্তু আমাদের স্বাভাবিক। আমরা কিন্তু ছিলাম সেই নেতা। কিন্তু চূড়ান্ত ডাকটা কে দিছে? সেটা এনসিপি দিছে। এনসিপির নেতৃত্বে বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলি সবাই ছিলাম। তো সেক্ষেত্রে ছাত্রদল যদি এখন জামাতকে প্রশ্নবিদ্ধ করতে চায়, এটা বিএনপির জন্য ক্ষতিকারক। আর আজকে যে পুলিশ নিয়ে আপনারা একটু আগে যে তাহের ভাই পুলিশ নিয়ে কথাগুলো বলছে, পুলিশ যে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেছে, বা পুলিশ নিয়ে যে আমাদের জনতার প্রশ্নবিদ্ধ, সেটা একদম পরিষ্কার। যেখানে 10 মাসে প্রায় 3500-এরও বেশি খুন হয়েছে, 4000-এরও বেশি ধর্ষণ হয়েছে, তাহলে 7000 যদি অপরাধ সংঘটিত হয়, 2টি অপরাধের এই দ্বন্দ্বই মৃত্যুদণ্ড। তো আমরা এই বিচারগুলো পুলিশের জন্য করতে পারি না। ঘটনাগুলি ঘটছে পুলিশের কারণে,
এবং আবার পুলিশের তদন্তের উপরে বিচারগুলো হবে। পুলিশ এখন একটা নষ্ট প্রতিষ্ঠান হয়ে গেছে, সন্ত্রাসী প্রতিষ্ঠান হয়ে গেছে, অর্থলোভী প্রতিষ্ঠান হয়ে গেছে। এই পুলিশদেরকে যদি আপনার নাম পরিবর্তন করে যদি নতুন বাহিনী যদি সুন্দর মতো গঠন না করতে পারেন, সুন্দর শপথ না পড়াতে পারেন, ভালো ভালো লোক জয়েন্ট না করাতে পারেন, তাহলে জাতির জন্য খুবই ভয়ঙ্কর দিন আরো অপেক্ষা করবে। আর নির্বাচন নিয়ে যে কথাটা বলছেন যে নির্বাচন, একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু আমরা যে ফ্যাসিস্ট পতন করে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছি, এই সরকারের জন্য অত্যন্ত জরুরি না, আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই সরকারের জন্য জরুরি হয়েছে যেহেতু এই সরকার ফ্যাসিস্ট পতন করে বিপ্লবী সরকার গঠন করছে। এই সরকার সংস্কার বলেন এবং সমস্ত দল মত নির্বিশেষে আমরা যেই দলগুলো আছি, সরকার ইচ্ছে করলেও দলের মতামত গুলো এক করতে পারবে না। কারণ আমরা এখন হয়ে গেছি সবাই নিজের স্বার্থবাদী এবং এক কথায় বলা যায় রাজনীতি মানে এখন চাঁদাবাজির উপর আমরা সবাই চলতে চাই। যে ক্ষেত্রে আমাদের ভিতরে লোভ কাজ করে, সেক্ষেত্রে সরকারের কোনো কিছু আমাদের ভালো লাগবে না যতক্ষণ পর্যন্ত নির্বাচন না দেওয়া হয়। তবে নির্বাচন দেওয়া যেমন জরুরি, তেমন তার চেয়ে বেশি জরুরি সংস্কার করা, ফ্যাসিবাদদের বিচার করা এবং সুন্দর কাঠামোতে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, প্রতিটা ভোট যেন ভোটাররা নির্বিঘ্নে একদম নিশ্চিত করতে পারে এবং সুন্দর একটা রেজাল্ট হয়। সেই রেজাল্টটা যেন গ্রহণযোগ্য হয়, কোনো কেন্দ্র যেন হতাহতের ঘটনা না হয়, কোনো একতরফা নির্বাচনের সুযোগ না থাকে এবং ভোটটা হতে হবে আপনার একদম গোপনীয়। কোন দলের এজেন্ট যদি নাও থাকে, নির্বাচন কমিশন কর্তৃক সে ভোটটা গোপন নিশ্চিত করতে হবে। এগুলো না করা পর্যন্ত একটা নির্বাচন দেওয়া উচিত হবে না। আর এই জিনিসগুলো করেই অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন দেওয়া উচিত। ধন্যবাদ। আমি নির্বাচন নিয়েই কথা বলছিলাম, যেহেতু আমি শেষ করেছি নির্বাচন ইস্যুতে, আমি নির্বাচন নিয়ে আপনার কাছে যে প্রশ্ন করি সেটি হচ্ছে যে দুটো প্রশ্ন একটু পাশাপাশি করব। একটি হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে সংস্কার কার্যক্রম, সেই বিষয়ে আপনি কিভাবে দেখছেন, বিষয়টি কিভাবে ভাবছেন, এটি একটি বিষয়। আপনার দল কিভাবে ভাবছে, কতটা একমত, কতটা সহমত, কতটা দ্বিমত। আরেকটি বিষয় হচ্ছে যে কোনোভাবে রাজনীতির মাঠে যদি রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়, আপনাদের যারা রাজনীতির মাঠে এখন রয়েছেন, বৃহত্তম রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য ছোট বা মাঝারি শরিক দল, জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো, আপনারা সহ, সেই ক্ষেত্রে কি কোনোভাবে আওয়ামী লীগের খুব দ্রুত রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ রয়েছে কি, কোনো আশঙ্কা প্রকাশ করছেন কি আপনারা? আমাকে যদি প্রশ্ন করেন, আমি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা না দেখলেও আবার সম্ভাবনা দেখছি। সেটা কিভাবে? আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বিএনপি অথবা জামাত অথবা এনসিপি। সেটা কিভাবে? জামাতও একদম তুলসী দোয়া না, জামাতের লোকজন আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলে, এনসিপিও করে। এনসিপিতে ইতিপূর্বে প্রমাণ ছবি সহ প্রচার হয়েছে যে তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাদের তারা পদ দিচ্ছে, বিএনপিও তাই করছে। তো এই যে যারা পদধারী নেতা, তাদেরকে দলে ঢুকানো এবং তাদেরকে আশ্রয় দেওয়া, এই আওয়ামী লীগের সব এমপি তো পালাইতে পারে নাই, সব ব্যবসায়ী তো পালায় নাই, তাদেরকে তো বর্তমান কোনো না কোনো দল শেল্টার দিচ্ছে। তো সেক্ষেত্রে বিএনপি, এনসিপি, জামাত তারাই কেউ না কেউ যখন তাদের মনে মিল হবে না, মনের মিল হবে না বলতে বর্তমান যে সংস্কারটা যারা করতেছে, যারা সংস্কার কমিশন, আজকে কমিশনের নামে সংস্কার করতেছে, তাদেরকে নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। এই সুশীল সমাজ দিয়ে এই সংস্কার দিয়ে হবে না। যারা পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে এটাও যেমন সঠিক, এবং যারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না সেটাও সঠিক। তাইলে পিয়ার পদ্ধতি না দিলে বিএনপি বেজার হবে। এখন বিএনপির
যেভাবে গতানুগতিক আগে যে নির্বাচন ছিল সেটা দিয়ে পিয়ার পদ্ধতি হারা বিরোধিতা করবে। তো এখানে মিল হওয়ার কোনো সুযোগ নাই। সেই অবস্থা থেকে একদম পরিষ্কার ফেসিবাদের উত্থান যে কোনো সময় হতে পারে। আর আমরা যেহেতু ডক্টর ইউনূসকে মারি নাই, ডক্টর ইউনূসকে বুঝতে হবে সে কে। ডক্টর ইউনূসকে কিন্তু ভারতের যে প্রভাবশালী নেতা সে কিন্তু ফেসিবাদ নরেন্দ্র মোদী কিন্তু আপনার ডক্টর ইউনূসকে অভিভাবক হিসেবে সম্মান করতে হয়। সে যদি ডক্টর ইউনূসকে নিয়ে কোনো গেম খেলতে চায় সারা বিশ্বে সে বিতর্কিত হয়ে যাবে। যদি ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দেয়, আর যেহেতু ভারত প্রেম আওয়ামী লীগ এটা স্পষ্ট হয়ে গেছে, আমরাও রাজনৈতিক দলগুলো এবং জনগণ আমরা ভারতের প্রীত বন্ধুত্ব আমরা চাই না। তো এটা ভারতও বুঝে ফেলছে একমাত্র আমাদের বন্ধু আওয়ামী লীগ। তো যখন ইউনূস সরকার নির্বাচন ছেড়ে দিয়ে চলে যাবে, যারাই সরকার গঠন করুক, বিএনপি করুক বা জামাত করুক বা এনসিপি করুক, পরবর্তীতে ভারত কি অবস্থান নেয়, সেই অবস্থানে দলটা কতটুকু টিকবে, সরকারটা, সেটাও একটা ভাবার বিষয় আছে। কারণ যেহেতু আমরা ভারতের ভিতরে, ভারত যে কোনো সময় গোপালগঞ্জের মতো সারা বাংলাদেশের যে কোনো সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল ফেলাইতে এটা বেশি সময় লাগবে না। সুতরাং আমরা বাংলাদেশ নির্বাচন সংস্কার, আমরা যারাই বর্তমান রাজনৈতিক দল আছি একটা ঝুঁকিতে আছি। আপনি 16 বছরের একটা দলকে এইভাবে আপনি দেশ থেকে তাড়িয়ে দিলেন, তাদের নেতাকর্মীকে আপনি আইনের আওতায় আনতে পারলেন না, গ্রেফতারও করতে পারলেন না। সারা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তাদের বাংলাদেশে বর্তমান অবস্থান করতেছে। তারা অন্যান্য যে কোনো দলের চেয়ে তাদের নেতাকর্মীরা আর্থিকভাবে তারা খুব শক্তিশালী, আবার তাদের নেতারা ভারত বসে ষড়যন্ত্র করতেছে। এটা আপনি কিভাবে রুখবেন? এটার একটা ভয় আছে, মারাত্মকভাবে ভয় আছে। এটা আপনি আমরা মুখে যতই বলি যে 100 বছরে 200 বছরে আসবে না, এরকম আমরা কিন্তু আওয়ামী লীগে কিন্তু বলতো বিএনপি শেষ, জামাত শেষ, এগুলো আর ক্ষমতায় আসবে না। জনগণ মনে করতো যে আওয়ামী লীগ কিন্তু আর জীবনে এই দেশ থেকে ক্ষমতা আর তারা ছাড়বে না। এখন মানে খেলার শেষ নেই, শেষ বলতে কিছু নাই। আরেকটা কি প্রশ্ন করছিলেন? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন, জি জি, আরেকটি ছিল যে নির্বাচনের এই নির্বাচনকে ঘিরে সংস্কার কার্যক্রম যেটি, সেটিতে আপনার দলের অবস্থান কি, এই সংস্কারের সাথে কতটুকু সহমত বা ভিন্ন মত বা দ্বিমত রয়েছে? আমার সেক্ষেত্রে আমার দলের অবস্থান হইলো, আমি যদি রিপাবলিকান পার্টি, আমার যেহেতু এটা নিবন্ধন রিটি 2018 সাল থেকে মামলা চলছে, যে কোনো মুহূর্তে আমি একটি মার্কা পেতে পারি। মার্কা পেলে যদি নির্বাচনে যাই, হয়তো সারা বাংলাদেশে যদি আমি 60-70টা আসন দিতে পারি, হয়তো আমি একটা আসন সংসদে যাওয়ার সুযোগ থাকবে পিয়ার পদ্ধতি হইলে। এখন পিয়ার পদ্ধতি হলে যদি সংসদে আমি যাই, পিয়ার পদ্ধতি আবার খারাপ দিকও আছে। খারাপ দিক বলতে কে এমপি হবে সেটা আমরা যারা ভোট দিচ্ছে জানতে পারতেছে না। আবার হলো যখন ছোট ছোট দলগুলো থাকবে, একাধিক দলের ইয়ে থাকবে, তখন যারা সরকার দায়িত্ব থাকবে তারা একটা বেড়াজালে থাকবে। যেমন যে কোনো সময় ছোট দলগুলি সংসদ বর্জন করবে, ওয়াকআউট করবে। একটা সরকার একটা কিছু করতে চাইবে, দলগুলো বিরোধিতা করলে একটা সংসদের হুলস্থুল হইলে সারা বাংলাদেশ এটার হইচই করবে। তো সেক্ষেত্রে আমি দুইটার পক্ষে আছি। পিয়ার পদ্ধতি হলে সমস্যা নাই, আর গতানুগতিক আগে যে নির্বাচন ছিল প্রার্থী প্রার্থী পরাজয় জয় পরাজয়, সেটা হলো কোনো সুবিধা, আমার অসুবিধা নেই। তবে ভেবে চিন্তে বুঝে, যেহেতু আমরা রাষ্ট্রটা অনেক ছোট, আমাদের আয়তন ছোট, জনগণ বেশি, সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি নির্বাচন হলে বেশি মাপদুর হয়ে যাবে। বেশি মাপদুর হলে আবার সমস্যা। তো সেক্ষেত্রে আগের পদ্ধতি নির্বাচন হওয়া আমি মনে করি ভালো আর কি। পিয়ার পদ্ধতি হলে সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে ভালো সংস্কার লাগবে, ভালো আইন কানুন লাগবে। ধন্যবাদ। তাহলে আপনার কাছে একজন রাজনীতিবিদ হিসেবে কি মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে?
আপনার অভিমত কি, ধারণা কি? ফেব্রুয়ারি মাসে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগ আছে, আবার সুযোগ নাইও, যেহেতু নির্বাচন কমিশনে আপনারা জানেন কিনা, এই প্রত্যেকটা, আমাদের তো আগে রাজনৈতিক কোনো নিবন্ধন ছিল না, সেটা 2008 সাল থেকে শুরু হয়েছে। তো প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে একটা নির্বাচনের নিবন্ধনের কার্যক্রম শেষ করতে হয়। ইতিমধ্যে আমাদের নিবন্ধনের কার্যক্রমটা প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিক যাচাই বাছাই হয়েছে, এই 15 দিনের মধ্যে দ্বিতীয় যাচাই বাছাই হয়তো আগামী 1-1.5 মাসের ভিতরে নিবন্ধনের কাজটা শেষ হয়ে গেলে তাহলে একটা তফসিল ঘোষণা করার সুযোগ থাকে। তো তফসিল যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে বলছে এপ্রিলে নির্বাচন দিবে, এখন যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, তাহলে নির্বাচনটা হবে। আর এখন বিএনপি যেভাবে শুরু করছে, বিএনপি জামাত, এমন হলে আর নির্বাচনের কোনো সম্ভাবনা নাই। এবং বিএনপির এমন বলতে, এই যে বিএনপি যে পাথর মেরে একটা ছেলেকে হত্যা করলো, বা যে চাঁদাবাজি, যে টেন্ডারবাজি, এগুলো যদি হইলে তাহলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। এগুলো একমাত্র যদি লেভেল প্লেন ঠিক মতো না হয়, তাহলে ডক্টর ইউনূস সরকার নির্বাচন দিবে না এবং কারো কাছে মাথা নত করবে না। এটা মানে আমার দল থেকে আমি পরিষ্কার, যে যত কথাই বলুক, মানে দেশে চাঁদাবাজি বন্ধ করতে হবে, লুটতরাজ বন্ধ করতে হবে, এবং এই প্রশাসনিক অবকাঠামো যদি সে চেঞ্জের সিদ্ধান্ত নেয়, তাহলে এই নিয়োগ টিয়োগ এগুলো দিতে আপনার আরো 6-7 মাস 8 মাস লেগে যাবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে গেলে 3 মাস আগে যদি তফসিল ঘোষণা করে, সুতরাং যদি নিয়োগ এবং আমাদের যে ভোটার তালিকা নিবন্ধন, এটি যদি সে 3টা কমপ্লিট এখন থেকে পদক্ষেপ নেয়, তাহলে গিয়ে জুলাই থেকে এপ্রিলে তো পারবে না, এই জুলাই বা আগস্ট মাসে এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা ইউনূস সরকার করতে পারে বলে আমার মনে হয়। হয় জুলাই মাস, আর নতুবা আগস্ট মাসে। যেহেতু বিপ্লবী সরকার, জুলাই গণঅভ্যুত্থানের সরকার, এপ্রিলে নির্বাচন হবে না, ফেব্রুয়ারি তো হবে না, হইলে জুলাই বা আগস্টে কি হবে। অসংখ্য ধন্যবাদ জনাব কে এম আবু হানিফ, আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে আপনার অত্যন্ত মূল্যবান মতামত এবং বিশ্লেষণ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আমি জনাব জনাব কে এম আবু তাহের ভাই, আমি আপনার কাছে একটি বিষয় রাখছি। সেটি হচ্ছে, একটু আগেই জনাব আবু হানিফ বলছিলেন যে নির্বাচন হয়তো বা ফেব্রুয়ারিতে হওয়ার মতো পরিস্থিতি বা পরিবেশ এখনো নেই। আপনি কি বিষয়টির সাথে একমত কিনা? নির্বাচন হওয়ার মতো আমি পরিবেশ রয়েছে কিনা ফেব্রুয়ারিতে? নির্বাচন হতে হলে আগে আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। শেখ হাসিনার বিচার কার্যক্রম, আওয়ামী লীগের বিচার কার্যক্রম, দল হিসাবে আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ করতে হবে। আরেকটা জিনিস, এবং বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এবং সংস্কার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করলে কোনো লাভ হবে না। আর দ্বিতীয় কথা হইলো, বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত নিরাপদে ভোট কেন্দ্রে যাবে এবং নিরাপদে বাড়িতে ফিরবে, এইটার নিশ্চয়তা যতক্ষণ পর্যন্ত না পাবে, আমি মনে করি ওই নির্বাচন দিয়া কোনো লাভ হবে না এবং এই নির্বাচন হবেও না সুন্দরভাবে। আমি এমন একটা নির্বাচন চাই বাংলাদেশে, যেখানে সারা বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু একটা মানুষেরও জীবন যাবে না, সেই টাইপের নির্বাচন আমি চাই। একটা মানুষ রাস্তা আহত হবে না, একটা মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হবে না, এমন নির্বাচন হইলে আমি বাংলাদেশের এই নির্বাচনের পক্ষে আছি। আর যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে এবং ফ্যাসিজমদের বিচার না হবে, খুনিদের বিচার না হবে, এই গত 15 বছর যারা অন্যায়ভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের বিচার না হবে, এই সমস্ত কার্যক্রম ব্যবস্থা বাস্তবায়ন না হবে, যারা আপনার হলো দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করছে, এই সম্পদ আদায় না হবে, অতক্ষণ পর্যন্ত আপনি নির্বাচন দিলেও এই নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। এই নির্বাচন আবার সেই স্বৈরতন্ত্রের জন্ম দিবে, সেই ফ্যাসিজমের জন্ম দিবে। এই ফ্যাসিজমের জন্ম যেন না হয়, এই স্বৈরতন্ত্র যেন জন্ম না হয়, এবং দুষ্কৃতকারীরা বাংলাদেশে যেন আবার উত্থান না করতে পারে, না ঘটাতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে আগামী দিনে সংস্কার কার্যক্রমগুলো সম্পূর্ণ হওয়ার পরবর্তী অবস্থানে যদি নির্বাচন ডিক্লেয়ার দেয়, আমারও দৃঢ় বিশ্বাস ডক্টর ইউনূস সাহেব সমস্ত পরিবেশ অনুকূলে না হইলে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্পূর্ণ না আসা পর্যন্ত কোনো নির্বাচন দিলে তা কোনো ফলপ্রসূ হবে না, আর এই নির্বাচন দিতেও পারবে না। আমি আপনাকে একটু শেয়ার করি। আপনি
আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আপনি যে ফেসিবাদের বিচার চাইছেন, ফেসিবাদের বিচারের চেয়ে আমাদের পুলিশের বিচারটা আগে জরুরি। কারণ এই 10 মাসের পুলিশের আমলে 3,500 খুন হয়েছে, 4,000-এর বেশি ধর্ষণ হয়েছে। তো এই পুলিশ দিয়া এই ফেসিবাদের বিচার করা যাবে না। এই পুলিশ পরিবর্তন করে নতুন পুলিশ নিয়োগ দিয়া ফেসিবাদের বিচারটা করলে সঠিক হবে। আর নতুবা এই ফেসিবাদের চার্জশিট নিয়ে পুলিশ দিবে, তাদের পক্ষে হয়ে যাবে জামিন। আপনার কি না, সেটা একমত ঠিক আছেন আছে, কিনা? আপনার কথা ঠিক আছে, আপনার কথাতে আমি একমত, কিন্তু বিষয়টা হলো দিয়া ফ্যাসিবাদের যে বিচার হবে, এখানে বাংলাদেশের সব পুলিশে যে খারাপ তাও আমি বলবো না। আবার এখানে যে পুলিশ দেখা গেছে যে সমস্ত পুলিশদেরকে জুলাই গণঅভ্যুত্থানে যাদেরকে মারা হয়েছে বা যাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরও বিচার, তাদের ব্যাপারেও তদন্ত করে তাদের যারা এই পুলিশ হত্যা করছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। কারণ এমন কোন ব্যক্তির রাইট নাই, এমন কোন ব্যক্তি আইন হাতে তুলে নিয়ে পুলিশ হত্যা করবে এই ক্ষমতা বাংলাদেশের সংবিধান কাউকে দেয় নাই, বাংলাদেশের আইন এইটা কখনো দেয় নাই। অতএব পুলিশকে যারা হত্যা করছে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। পুলিশকে হত্যা করছে তারা তো মানুষ, তারা তো রাষ্ট্রের সম্পদ, তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করছে তাদেরকে বিচারে আনতে হবে। আপনি জুলাই গণঅভ্যুত্থানে একটু চিন্তা করেন, যখন পুলিশকে মারছে তখন ওই লোকগুলিকে পুলিশকে মারা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ পুলিশ তো বেশি মধ্যে আপনারা দেখছেন যে নিজের পায়ের বোট দিয়ে কিভাবে মানুষকে আঘাত করছে, সেক্ষেত্রে তাদের হত্যা ছাড়া তাদের জীবন বাঁচাতে কিন্তু ওরা পুলিশগুলো মারছে। আমার যাত্রাবাড়িতে যে পুলিশগুলোকে মারছে তাদের জীবন বাঁচাতে, আমরা তো তাদেরকে গুলি করে মেরে ফেলছি। না, আমি আপনাকে বলি পুলিশ আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই সন্তান। পুলিশ কখনো আপনার ভাই না, আপনার সন্তান না, এটার বাইরে আপনি চিন্তা করতে পারেন না। পুলিশ এদেশের জনগণের সেবক, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তারা বেতন নিছে। যারা অন্যায় করছে তাদেরও বিচার হবে, এবং যারা অন্যায় করে নাই, যারা নিরপরাধ পুলিশ ছিল, যারা মৃত্যুবরণ করেছে, অন্যরা তাকে মেরেছে, সেটাও তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করতে হবে আপনার। তা না হলে বিচারটা হয়ে যাবে নিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগের আমলে পুলিশ কোনো সেবক ছিল না। আওয়ামী লীগের আমলে তাহলে এএসআই ছিল, এসআই ছিল, ওসি ছিল, তারা কোনো সেবক ছিল না। আমি আপনার সাথে তারা ছিল আমার কথা শুনেন দলের। আবু হানিফ ভাই, আমার কথা শুনেন, আমি আপনাকে বলি, এখন যারা পুলিশ আছে তারা তো সবাই আওয়ামী লীগের আমলে চাকরি করছে। তো এখন কি আপনি সমস্ত পুলিশকে বলবেন যে এরা সব অপরাধী? আপনি যখন 100% থেকে 100% থেকে যখন 60-70 এখন যারা পুলিশ আছে তারা তো আওয়ামী লীগের আমলে চাকরি করছে সবাই, তো তাদেরকে তো আপনি অপরাধ ধরতে পারেন না। তারা আওয়ামী লীগের আমলে পরিস্থিতি কিন্তু আজকে গোপালগঞ্জে সেই ঘটনা ঘটছে। ওরা কিন্তু তাকাই লিছে, ওরাও কিন্তু চায় পরিস্থিতি সৃষ্টি করার জন্য। ওরা কিন্তু 16 বছরে জয় বাংলা বলতে বলতে যারা ভালো ছিল তারা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কিছু লোক ভালো আছে, সেগুলো আপনি আগে একটা মূল্যবান কথা বলছেন যে পুলিশের যখন চাকরি হয়েছে তখন তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে কিনা দেখে দিচ্ছে। আবার এই তদন্ত করিয়া তাদেরকে বাতিল করা হোক, নতুন সংযোগ করে সুন্দর একটি কাঠামো তৈরি করা হোক। সেইটা আপনার কথা ঠিক আছে, সেটা পূর্ণ তদন্ত করে তাদের চাকরি বাতিল করা হোক, এটা ঠিক আছে। আমি মাঝখানে একটু বলতে চাই, জনাব আবু হানিফ, আমি মাঝখানে একটি বিষয় একটু বলতে চাই। সেটা হচ্ছে, আপনি যে পুলিশকে সংস্কারের কথা বলছেন, সেটা কি একদিনে বা রাতারাতি এত বড় একটা বাহিনীকে কিভাবে পরিবর্তন করবেন? এতগুলো লোক, আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটি আপনি কিভাবে করার মত দিতে যাচ্ছেন? আপনার মতে কি মনে হয় কিভাবে সম্ভব? পুরো বাহিনীকে সংস্কার করতে চান? সেনাবাহিনী আছে, আমরা কিন্তু এখন সেনাবাহিনীকে মাঠে কিন্তু আমরা নামাই দিছি। আপাতত আমরা সেনাবাহিনীর অধীনে থেকে 16 বছরে আওয়ামী লীগ যত নিয়োগ দিছে এই নিয়োগগুলো সরাসরি বাতিল। আর আওয়ামী লীগের আমলে আগে ছাড়া যারা ছিল তাদেরকে যাচাই বাছাই করে বড় বড় অফিসারগুলিকে রেখে নতুন যদি আপনি 2-3 লাখ পুলিশ নিয়োগ দেন, এটা হয়তো 6 মাস প্রক্রিয়াটা লাগবে বা 3 মাস লাগবে। আবু হানিফ ভাই, একটা কথা শুনেন, এখন যে সরকার আছে ডক্টর ইউনূস, আমরা ঐক্যমতের সরকার তাকে বানাইছি, এবং তিনি আমার দৃঢ় বিশ্বাস তিনি নিরপেক্ষ নির্দলীয় মানুষগুলাকে তিনি নিয়োগ দিবেন, এবং নিরপেক্ষ লোকগুলাকে ওই সমস্ত জায়গায় বসাবেন, এবং যারাই অপকর্মের সাথে সম্পৃক্ত থাকবেন তাদেরকে তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার, এটা আমরা অতীত দাবি জানাইছি, এবং আমরা
পুলিশ সংস্কার কমিশন করতে বলেছিলাম এবং এটা ওনারা করেছেন এবং পুলিশ সংস্কার কমিশন হয়েছে এবং সেটা আমরা দাবি দিয়েছিলাম এবং সেই দাবি ওনারা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। তো আমি মনে করি যে এই সমস্ত পুলিশ নিরপরাধ ছিল, যাদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে, সেখানে আওয়ামী লীগের লোকে বেশিরভাগ পুলিশ হত্যা করেছে, এটা আমাদের কাছে তথ্য প্রতীয়মান হয়েছে। আমাদের ছাত্ররা পুলিশের উপরে হামলা করে নাই আমার যতটুকু ধারণা প্রাথমিক অবস্থায়। অতএব এটা পুলিশের উপরে হামলা করে, হ্যাঁ, ছাত্রদের হাতে অস্ত্র ছিল না, অতএব হামলা করে তারা বুঝাইতে চাইছে যে এই ছাত্ররা জামাত, শিবির, বিএনপি এরা জঙ্গি সংগঠন, এরা বুঝাইতে চেয়েছে আওয়ামী লীগ, যেটা গত 15 বছর বুঝাইছিল সেই জিনিসটা এবার বুঝাইতে সক্ষম হয় নাই বিধায় আমাদের দেশের জনগণ, আমাদের ছাত্র জনতা, মা, ভাই, বোন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রোডে নামার কারণেই এদের পতন হয়েছে। আর এই পতন হয়েছে যারাই পুলিশকে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। এটা কোনোভাবেই এক বিন্দু মাত্র চেঞ্জ হবে না। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে দেশবাসীকে ধন্যবাদ জানাই। আবু হানিফ ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে আপনি কিন্তু একটু শুকরিয়া জানান, এই পুলিশ কিন্তু হত্যা করছে, পুলিশরা, গোপালগঞ্জের পুলিশরা। এই পুলিশ হত্যার দায় কিন্তু আজকে আপনি জেলে থাকতেন। যদি জুলাই গণঅভ্যুত্থান সফল না হইতো, কমপক্ষে আপনার 10,000 লোকের গণহারে ফাঁসি হইতো এই পুলিশ হত্যার দায়ে। জি, তো ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। জি জি, ওকে, জি, আসসালামু অসংখ্য আলাইকুম। ধন্যবাদ জনাব আবু হানিফ এবং অসংখ্য ধন্যবাদ জনাব কে এম আবু তাহের। জি, আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দিয়ে আজকের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।